আমাদের আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা মানে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই ধারণার বাইরে। বিষয় হল আমাদের আবেগ আর শারীরিক স্বাস্থ্যের মধ্যে এক গভীর, প্রায় গোপন যোগাযোগ। আমরা গ্যাবর মাটের লেখা ওয়েন দ্য বডি সেজ নো বইয়ের কিছু অসাধারণ অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা করব। হুম। আর আজকের আলোচনার একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, আমাদের শরীর কি আসলেই কথা বলতে পারে? বিশেষ করে সেই সব কথা যা আমাদের মন হয়তো বলতে চায় না বা বলতে ভয় পায়। আমাদের দীর্ঘদিনের অসুস্থতা, ব্যথা বা রোগগুলো কি আসলে আমাদের না বলা আবেগ বা বছরের পর বছর ধরে জমে থাকা মানসিক চাপের একটা শারীরিক প্রকাশ? ঠিক তাই। আমাদের আজকের মিশন হলো এটা বোঝা যে কিভাবে আমাদের ছোটবেলার অভিজ্ঞতাগুলো আমাদের বড়বেলার শরীরটাকে গড়ে তোলে, কিভাবে টিকে থাকার জন্য শেখা কিছু মানসিক কৌশলই পরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। আর এই পুরো বিষয়টা বোঝার জন্য চলুন একটা সত্যিকারের গল্প দিয়ে শুরু করি, মেরি নামের একজন মহিলার গল্প। মেরি ছিলেন ভীষণ নম্র, বিনয়ী আর বলতে গেলে শান্ত স্বভাবের একজন মহিলা। অন্যের জন্য করতে করতে নিজের কথা ভাবার সময় পেতেন না। একদিন তার আঙুলে একটা সাধারণ ছুঁচ ফুটে যায়। এমন ঘটনা তো আমাদের সবার সাথেই হয়, তাই না? হ্যাঁ, হয়তো। কিন্তু মেরির ক্ষেত্রে সেই সামান্য ক্ষতটা ময়লা ধরে সারছিল না। ভাবা যায় একটা ছুঁচের আঘাত, আর সেই ছোট ঘটনায় পরে স্ক্লেরোডার্মা নামক একটা ভয়ঙ্কর অটোইমিউন রোগে পরিণত হয়, যা ধীরে ধীরে তার পুরো শরীরকে শক্ত করে দেয় এবং শেষ পর্যন্ত তার জীবন কেড়ে নেয়। কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, তার মৃত্যুর পর ডাক্তার জানতে পারেন যে মেরির শৈশব কেটেছে চরম নির্যাতন আর অবহেলার মধ্যে। এমন এক সত্যি যা তিনি তার ২০ বছরের বিবাহিত জীবনে তার স্বামীকেও কোনোদিন বলেননি। এই যে একটা চাপা রাখা ইতিহাস, এটাই আমাদের আজকের আলোচনার দরজা খুলে দেয়। তাহলে চলুন এই বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখি। বইটার সবচেয়ে বড় দাবি হল, মন আর শরীর শুধু যুক্ত নয়, তারা আসলে একই জিনিস। আপনার না বলা আবেগ কোনো অদৃশ্য জগতে ভেসে বেড়ায় না, বরং তা আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার কোষে, আপনার শিরদাঁড়ার জয়েন্টে জমা হতে থাকে। এটা কোনো রূপক বা মেটাফর নয়, এটা জীববিদ্যা। আপনি একেবারে মূল জায়গা ধরেছেন। আর এই জীববিজ্ঞানের কেন্দ্রে রয়েছে চাপা আবেগ বা ইমোশনাল রিপ্রেশনের ধারণা। ছোটবেলায় টিকে থাকার জন্য এটা আমাদের একটা অসাধারণ কৌশল। যখন একটা শিশু বুঝতে পারে যে তার রাগ, দুঃখ বা ভয় প্রকাশ করলে বাবা মা বা যত্নকারীরা বিরক্ত হন বা দূরে সরে যান, তখন সে শেখে কিভাবে নিজের অনুভূতিগুলোকে ভেতরে আটকে রাখতে হয়। কারণ তার কাছে সম্পর্কের নিরাপত্তাটা সবচেয়ে জরুরি। একদম। সমস্যা হলো, এই আবেগগুলো হারিয়ে যায় না, বরং আমাদের শরীরে এক ধরনের দীর্ঘস্থায়ী বা ক্রনিক স্ট্রেস তৈরি করে। আচ্ছা, বইটাতে তো ২ ধরনের স্ট্রেসের কথা বলা হয়েছে, তীব্র বা একিউট আর দীর্ঘস্থায়ী বা ক্রনিক। আমরা তো সারাদিনই স্ট্রেস শব্দটা ব্যবহার করি, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কি? আর কোনটা আমাদের শরীরের জন্য বিপজ্জনক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাবুন, তীব্র স্ট্রেস হলো শরীরের এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম। ধরুন একটা বাঘ আপনার দিকে তেড়ে এলো। তখন আপনার শরীর যে অ্যাড্রিনালিন আর কর্টিসল হরমোন নিঃসরণ করে আপনাকে দৌড়ে পালাতে বা লড়াই করতে সাহায্য করবে, সেটাই তীব্র স্ট্রেস। এটা আমাদের জীবন বাঁচায় এবং এটা পুরোপুরি স্বাস্থ্যকর। বিপদ কেটে গেলে অ্যালার্ম বন্ধ হয়ে যায়, শরীর আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু দীর্ঘস্থায়ী স্ট্রেসের ক্ষেত্রে এই অ্যালার্মটা আর বন্ধ হয় না, তাই তো? একদম। যখন শৈশবে শেখা চাপা আবেগের কারণে সেই অ্যালার্মটা দিনের পর দিন, বছরের পর বছর ধরে বাজতেই থাকে, তখন শরীরটা একটা চিরস্থায়ী জরুরি অবস্থার মধ্যে বাস করে। এর ফলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা সবসময় বেশি থাকে। আর এই কর্টিসল যখন বন্ধু থেকে শত্রু হয়ে যায়, তখন সে আমাদের শরীরের সেনাদের, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিভ্রান্ত আর ক্লান্ত করে দেয়। একসময় তারা আসল শত্রুকে চিনতেই ভুল করে। তার মানে মানসিক চাপ আমাদের শরীরের বডিগার্ডদের। ডিউটি থেকে একরকম সরিয়ে দেয়। বাহ, দারুণ উপমা। ঠিক তাই। যেমন একটা গবেষণায় দেখা গেছে, যারা আলঝাইমার রোগীদের যত্ন নেন, তাদের মধ্যে ক্রনিক স্ট্রেসের কারণে শরীরের ন্যাচারাল কিলার বা এনকে কোষের কার্যকারিতা মারাত্মকভাবে কমে যায়। এই এনকে কোষগুলো হলো আমাদের প্রথম সারির সৈনিক, যারা ক্যান্সার কোষ এবং বিভিন্ন ভাইরাসকে খুঁজে বের করে ধ্বংস করে।
যখন তারা দুর্বল হয়ে পড়ে তখন শরীর রোগের সামনে অরক্ষিত হয়ে যায়। এখানেই বিষয়টা আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে। বইটিতে বলা হয়েছে যে ALS, মাল্টিপল স্ক্লেরোসিস বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই সামাজিকভাবে অত্যন্ত ভালো, সুন্দর বা সহযোগী মানুষ হিসেবে পরিচিত হন, যারা কখনো না বলেন না, সবার খেয়াল রাখেন। এটা শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? ভালো মানুষ হওয়ার সাথে রোগের কি সম্পর্ক? আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এর পেছনে গভীর মনস্তাত্ত্বিক যুক্তি আছে। যেমন ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে ALS রোগীরা প্রায় সবাই আজীবন ধরে কঠোরভাবে দায়িত্ববান। তারা অন্যের সাহায্য চাইতে পারেন না এবং নিজেদের নেতিবাচক আবেগ যেমন ভয়, রাগ বা দুঃখ একদমই প্রকাশ করেন না। এমনকি তারা নিজেদের শারীরিক অবস্থার চরম অবনতির কথাও হাসি মুখে বলতে পারেন, যেন অন্য কেউ তাদের জন্য চিন্তিত না হয়। একুইনি প্যারান, বিখ্যাত বেসবল খেলোয়াড় লু গেরিগের কথা ভাবুন, যার নামে এই লোকটা পরিচিত। বলা হয় তার হাতে 17টা ফ্র্যাকচার থাকা সত্ত্বেও তিনি খেলা চালিয়ে গেছেন। এটা তো মানুষের ক্ষমতার বাইরে। এটা শুনেই বোঝা যাচ্ছে যে নিজের শরীরের সংকেতকে উপেক্ষা করার কি চরম পর্যায়ে তিনি পৌঁছেছিলেন। আপনি ঠিক ধরেছেন, এটা শুধু শক্তটা নয়, এটা নিজের প্রতি এক ধরনের চরম অবহেলা। তিনি একজন অসুস্থ সতীর্থকে নিজের বাড়িতে নিয়ে এসে যত্ন করেছেন আর নিজে সোফায় ঘুমিয়েছেন। এই যে অন্যের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ আর নিজের চাহিদাকে পুরোপুরি দমন করা, এই প্যাটার্নটাই হলো সেই ভালো মানুষ হওয়ার অসুস্থতা। এটা আসলে শৈশবে শেখা একটা টিকে থাকার কৌশল। কিন্তু এই তত্ত্বটা শুনতে একটু বিপজ্জনকও মনে হচ্ছে। এর ফলে কি অসুস্থ ব্যক্তিরা নিজেদের রোগের জন্য নিজেদেরকেই দায়ী করতে শুরু করবেন না? মানে ভাববেন না যে আমি রাগ প্রকাশ করতে পারিনি বলেই আমার ক্যান্সার হয়েছে? এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন এবং এই ভুল বোঝাবুঝির জায়গাটা পরিষ্কার করা দরকার। গ্যাবর মাটের লেখার উদ্দেশ্য কখনোই রোগীকে দোষারোপ করা নয়, বরং ঠিক তার উল্টো। উদ্দেশ্য হল সেই ছোট্ট শিশুটির প্রতি সহানুভূতি তৈরি করা, যে টিকে থাকার জন্য এই কৌশলগুলো শিখতে বাধ্য হয়েছিল। এটা দোষের নয়, এটা বোঝার বিষয়। যখন আমরা বুঝতে পারি যে এই প্যাটার্নগুলো কোথা থেকে আসছে, তখন আমরা নিজেদের প্রতি আরও দয়ালু হতে পারি এবং আরোগ্যের পথে প্রথম ধাপটা নিতে পারি। যেমন বইটিতে একজন 46 বছর বয়সী ALS আক্রান্ত ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি বলেছিলেন, আমি আমার মাকে ঘৃণা করি, কিন্তু তিনি আবার অসুস্থ মাকে নিজের হাতে স্যুপ খাওয়াতে যেতেন। এই ভেতরের দ্বন্দ্বতাই তাদের আজীবনের সঙ্গী। এই ভালো মানুষ হওয়ার ধারণাটা তো নিজের প্রতি এক ধরনের অবহেলা। আচ্ছা, এই নিজেকে অবহেলা করার ধারণাটি কি অটো ইমিউন রোগের সাথেও মেলে, যেখানে শরীর নিজেই নিজেকে আক্রমণ করে? বইটিতে তো একে শরীরের ভেতরের গৃহযুদ্ধ বলা হয়েছে। অসাধারণ সংযোগ। দেখুন, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান কাজ হল নিজের বা সেলফ এবং অন্যের বা নন সেলফের মধ্যে পার্থক্য করা। অর্থাৎ কোনটা আমাদের শরীরের অংশ আর কোনটা বাইরের জীবাণু, তা চিনে নিয়ে বাইরের আক্রমণকারীকে প্রতিহত করা। হুম। অটোইমিউন রোগে এই সীমারেখাটাই ঝাপসা হয়ে যায়। শরীর আর নিজের কোষকে চিনতে পারে না, তাকে শত্রু ভেবে আক্রমণ করে। আর বইটির যুক্তি হল এটা সেই সব মানুষের মানসিক অবস্থারই একটা শারীরিক প্রতিফলন, যাদের ব্যক্তিগত সীমারেখা খুব দুর্বল, যারা অন্যের আবেগ, অন্যের চাপ, অন্যের দায়িত্ব নিজের মধ্যে এমনভাবে নিয়ে নেন যে নিজের আর অন্যের মধ্যে পার্থক্যটাই হারিয়ে ফেলেন। একদম। তাদের মনস্তাত্ত্বিক জগতে সেলফ এবং নন সেলফের সীমারেখা যেমন দুর্বল, তাদের শারীরিক জগতেও রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই একই ভুল করে। শরীর আর মন যেন একই ভাষায় কথা বলছে। বিখ্যাত সেলোবাদক জ্যাকুলিন ডুপ্রের গল্পটা ভাবুন, যিনি মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, তার গল্পটা গায়ে কাঁটা দেওয়ার মতো। বলা হয় তিনি কথায় নিজেকে প্রকাশ করতে পারতেন না, তার আবেগের একমাত্র প্রকাশ ছিল তার সঙ্গীত। শৈশবে তিনি একবার ভবিষ্যদ্বাণীর মতো তার বোনকে বলেছিলেন, আমি যখন বড় হব তখন আমি হাঁটতে বা নড়াচড়া করতে পারব না। কিন্তু সবচেয়ে চিলিং অংশটা ছিল এর পরের কথাটা। মাকে বলো না। মাকে বলো না, এই 3টি শব্দই সব বলে দেয়। এটি প্রমাণ করে যে শিশুটি তার সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ের অনুভূতিটা তার প্রধান যত্নকারীর কাছে প্রকাশ করতে অক্ষম ছিল। তার অবচেতন মন হয়তো আগেই বুঝতে পেরেছিল যে তার শরীর একদিন তার এই চাপা পড়া অনুভূতিগুলোর ভার আর বইতে পারবে না।
আর এটাই আমাদের নিয়ে যায় কন্ডিশনড হেল্পলেসনেস বা শৈশবে শেখা অসহায়ত্বর ধারণার দিকে। এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন? কন্ডিশনড হেল্পলেসনেস মানে কি? এটা অনেকটা খাঁচায় বন্দি পশুর মতো, যে বারবার বেরোনোর চেষ্টা করে, দেয়ালে ধাক্কা খেয়ে একসময় চেষ্টা করাই ছেড়ে দেয়, এমনকি দরজা খোলা থাকলেও। একইভাবে শৈশবে আবেগ প্রকাশ করতে গিয়ে বারবার কষ্ট পেলে বা তিরস্কৃত হলে আমরাও প্রাপ্তবয়স্ক জীবনে আবেগ প্রকাশ করার চেষ্টাটাই ছেড়ে দিই, যদিও পরিস্থিতি হয়তো বদলে গেছে। আমাদের স্বাভাবিক ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়াটা ব্লক হয়ে যায়, ফলে সমস্ত চাপ, সমস্ত আঘাত শরীরের ভেতরেই থেকে যায়। তাহলে এর সমাধান কি? যদি আবেগ চেপে রাখাই মূল সমস্যা হয়, তাহলে মুক্তির পথ কোথায়? খালি কি রাগারাগি করলেই হবে? বইটা একটা অদ্ভুত ধারণার কথা বলে, নেতিবাচক চিন্তার শক্তি বা দ্য পাওয়ার অফ নেগেটিভ থিঙ্কিং। এটা শুনে অনেকেই হয়তো ভাববেন যে এর মানে হতাশাবাদী হওয়া বা সবকিছু নেতিবাচকভাবে দেখা, কিন্তু আসলে তা নয়। এর আসল অর্থ হল যা আপনার জন্য কাজ করছে না তা সাহসের সাথে স্বীকার করা, অর্থাৎ না বলার ক্ষমতা অর্জন করা, নিজের সীমানা নির্ধারণ করা। আর স্বাস্থ্যকর রাগ হলো এই সীমানা রক্ষা করার জন্য একটা অপরিহার্য শক্তি। বইটিতে একটা চমৎকার উক্তি আছে, কখনো কখনো আরোগ্যের সবচেয়ে বড় প্রেরণা আসতে পারে দীর্ঘকাল ধরে চেপে রাখা রাগের বিস্ফোরণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলা থেকে। এটা শুনতে বিপ্লবী মনে হলেও এর মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। আপনি ঠিক জায়গাতেই ধরেছেন। তবে এখানে স্বাস্থ্যকর রাগ আর ধ্বংসাত্মক ক্রোধের মধ্যে পার্থক্য বোঝাটা খুব জরুরি। ক্রোধ বা আক্রোশ প্রায়শই রাগের বিশুদ্ধ অনুভূতিকে অনুভব না করার একটি প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে স্বাস্থ্যকর রাগ আপনাকে শক্তিশালী করে, শান্ত করে এবং নিজের কাছে এই বার্তা পৌঁছে দেয় যে আমার অনুভূতি, আমার চাহিদারও গুরুত্ব আছে। এটি অন্যের সীমারেখাকে সম্মান করে, কিন্তু নিজের সীমারেখা লঙ্ঘন করতে দেয় না। যেমন বইটিতে রবার্ট নামের একজন ট্রেড ইউনিয়ন নেতার উদাহরণ দেওয়া হয়েছে, যার মেরুদণ্ড শক্ত হয়ে গিয়েছিল। শ্বাসপ্রশ্বাসের নতুন কৌশল আয়ত্ত করার পর তিনি তার রাগকে আরও স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করতে এবং নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ এটাই দাঁড়ায় যে আমাদের জীবনের গল্প, বিশেষ করে আমাদের শৈশবের না বলা অভিজ্ঞতাগুলো আক্ষরিক অর্থেই আমাদের শরীর ও স্বাস্থ্যের উপর লেখা থাকে। আমাদের বায়োগ্রাফি আমাদের বায়োলজি হয়ে ওঠে। আর দীর্ঘস্থায়ী অসুস্থতা অনেক সময় আমাদের শরীরের সেই না বলা গল্পগুলো শোনানোর একটা উপায় হয়ে দাঁড়ায়। এই বইয়ের তথ্যগুলো আমাদের একটা বড় আয়নার সামনে দাঁড় করায়। আমরা অনেকেই শৈশবে কষ্ট এড়ানোর জন্য নিজেদের অনুভূতিগুলোকে একরকম অবশ করে দিতে শিখি যাতে টিকে থাকতে পারি। এখন প্রশ্ন হলো, আমাদের প্রাপ্তবয়স্ক জীবনে আমরা কোন অবশ অবস্থাকে সুখ বা শান্তি বলে ভুল করছি? আর যখন আমরা অন্য দিকে তাকিয়ে থাকি, মনোযোগ দিই না, তখন আমাদের শরীর আমাদের ঠিক কী বলার চেষ্টা করছে?